আজকে আমরা করব অনুশীলনী 5.2। আমরা জানি অধ্যায় 5 হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে। তো 5.1-এ আমরা এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ করেছি। এখন আমরা করব এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের একটি আকার রয়েছে, সেটা কেমন সেটা আমরা জানি। সেটা হচ্ছে ax² + bx + c = 0 আকারের। এখন এখানে কি হয়, এটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের ঘাত কত থাকবে? 2 থাকবে। এটি একটি দ্বিমাত্রিক বহুপদী হবে কি বাম পক্ষ, আর ডান পক্ষে আমরা সাধারণত শূন্য ধরে তারপর কাজ করি। অর্থাৎ যদি শূন্য নাও থাকে আমরা সবগুলোকে এক পাশে এনে এই ধরনের একটি আকারে নিয়ে আসব, তারপরে আমরা সমাধান করব। আমরা এ বিষয় নিয়ে আর বিস্তারিত কিছু না বলে সরাসরি অনুশীলনী সমস্যায় চলে যাই। বলা হচ্ছে কি y + 5 × y - 5 হচ্ছে 24। তো তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব? আমরা সহজেই বুঝতে পারছি এটি একটি হচ্ছে কি সূত্র, a² - b² সূত্র, অর্থাৎ a + b × a - b। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? সরাসরি লিখতে পারবো y² - 5² = 24, অর্থাৎ a² - b²। তো আমরা আরও সহজভাবে লিখতে পারি কি? আমরা আরও সহজভাবে লিখতে পারি এখানে, বা y² আমরা লিখতে পারি 24, আর এখানে a - 5² এ পাশে নিয়ে এসে সরাসরি লিখতে পারি +25। 5² মানে কত? 25। বা y² আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 49। তো এখানে আমরা কি লিখতে পারি? বা y² এখান থেকে আমরা লিখতে পারি 7²। সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি? y ± 7। বর্গমূল করলে আমরা a মানটি পাবো। এখানে প্লাস এবং মাইনাস দুটি মানই নিতে হবে, যেহেতু এখানে আমাদের অন্য কোনো শর্ত দেয়া নেই। তার মানে এখানে প্লাস মানও হতে পারে, মাইনাস মানও হতে পারে। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে y ± 7। এখানে আমরা লিখে দিতে পারি বর্গমূল করে। পরবর্তী সমস্যায় আমাদেরকে কি দেয়া আছে? পরবর্তী সমস্যায় আমাদেরকে দেয়া আছে হচ্ছে, তো এই সমস্যাটির সমাধান আমরা কিভাবে করব? এখানে দেয়া আছে √2x + 3 × √3x - 2। আমরা এখানে বেশি কিছু না করে দুটিতেই আলাদা আলাদাভাবে চলক রয়েছে এবং এখানে শূন্য রয়েছে। দুটির গুণফল শূন্য হলে আমরা কি জানি? দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের মান পৃথক পৃথকভাবে শূন্য হবে। এখান থেকে তাহলে আমরা কি পাবো? আমরা লিখতে পারবো সরাসরি হয় √2x + 3 = 0, অথবা √3x - 2 = 0। বা তাহলে আমরা কি পাবো? এখান থেকে পাবো √2x = -3, বা x আমরা পাবো -3/√2। এখন আমরা রুটটা নিচে যদি রাখতে না চাই, আমরা সাধারণ অবস্থায় রুট নিচে রাখতে চাই না। যদি না চাই তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারি বা x আমরা রুট দ্বারা কি করব? উভয় পক্ষে অর্থাৎ উপরে এবং নিচে গুণ করে দিব। তাহলে এখানে -3 ইন্টু আমরা কি করব? √2, আর এখানে √2 × √2। তাহলে আর কি পাবো? সুতরাং আমরা পাবো x এখান থেকে -3 × √2, আর এখান থেকে পাবো শুধু 2। একইভাবে এখানে আমরা কি পাবো? বা √3x = 2, বা x = 2/√3। এখানে আমরা একই কাজ করব। যদি রুট এখানে রাখতে না চাই তাহলে কি করব? √3 দ্বারা গুণ করে দিব। তাহলে √3 দ্বারা যদি আমরা গুণ করে দেই তাহলে এখান থেকে কি পাবো? সুতরাং x এখান থেকে পাচ্ছি 2√3/3। তাহলে সুতরাং আমরা দুটি মান পেলাম। একটি হচ্ছে -3√2/2, আর একটি হচ্ছে 2√3/3। পরবর্তী সমস্যায় আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে 2 × z² - 9 + 9z = 0। তাহলে আমরা কি করব? প্রথমেই গুণ করে দেব। গুণ করে দিলে কি পাবো? 2z² - 18 + 9z = 0। তো আমরা একটু সাজিয়ে লিখি। সাজিয়ে লিখলে আমরা যদি ax² + bx + c আকারে লিখতে চাই তখন এইভাবে লিখতে পারবো। এখন আমরা মিডল টার্ম করতে পারবো। মিডল টার্ম করার জন্য কি করতে হবে? 2 × -18 অর্থাৎ -36। তাহলে -36কে আমরা কিভাবে ভাঙবো? আমরা সহজেই ভাঙতে পারি। তাহলে 2z² এখানে রয়েছে 9z, তাহলে কি লিখতে পারি আমরা? +12z - 3z। তাহলে হয়ে গেল 3 × 12 = 36, আর 12 থেকে 3 গেলে 9, -18 = 0। তাহলে খুব সহজে এখন আমরা করে ফেলতে পারবো। তাহলে বা z আর 2 যদি কমন নিই, অর্থাৎ 2z কমন নিলে এখান থেকে পাবো z + 6, -3 কমন নিলে পাবো z + 6 = 0। বা তাহলে কি পাচ্ছি? এখান থেকে z + 6, এখান থেকে পাচ্ছি 2z -
3 ইকুয়ালস 0। তাহলে এখানে দুটি মান পাবো, হয় z প্লাস 6 ইকুয়ালস 0, সুতরাং z ইকুয়ালস -6, অথবা আমরা কি পাচ্ছি 2z minus 3 equals 0, বা 2z equals 3, সুতরাং z equals 3/2। তাহলে এইভাবে মানগুলোকে আমরা আলাদা আলাদা করে লিখব। সুতরাং নির্ণয় সমাধান z equals -6, 3/2। বাকিগুলোতে আমরা আর এভাবে দেখাবো না, শুধু মানগুলোকে বের করে দেখাবো। পরবর্তী সমস্যাটিতে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি 3 divided by 2z plus 1 plus 4 divided by 5z minus 1 equals 2 দেওয়া আছে। তো আমরা সরাসরি যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা এখানে লসাগু করে দিতে পারি। তাহলে এখানে 2z plus 1 into 5z minus 1, তাহলে কি হবে, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। তাহলে হর দ্বারা ভাগ করলে 2z plus 1 চলে যাবে, 3 এর সাথে গুণ হবে। তাহলে 3 এর সাথে গুণ করে দিয়ে আমরা এক লাইনে যদি করতে চাই তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে 3 into 5z অর্থাৎ 15z, এখানে মাইনাস 3 into 1 অর্থাৎ 3, এখানে প্লাস বসালাম, এখানে আবার 5z minus 1 চলে যাবে, থাকবে কি 2z plus 1 এর সাথে 4 গুণ হবে। তাহলে 4 এর সাথে একবার 2z গুণ হলে কত হবে 8z, আর একবার 4 এর সাথে প্লাস 1 গুণ হলে হবে প্লাস 4 ইকুয়ালস টু আমরা এখান থেকে কত পাচ্ছি 2। এখন আমরা কি করতে পারি, এখানে যোগ বিয়োগ করে ফেলতে পারি। 15 আর 8 কত হবে 23z, আর এখান থেকে প্লাস 4 মাইনাস 3 অর্থাৎ প্লাস 1, এখানে আমরা পাচ্ছি 2, এখানে পাচ্ছি 2z প্লাস 1, এখানে 5z মাইনাস 1। এরপরের কাজ হচ্ছে আমাদের আর গুণন করে দেয়া। তাহলে আর গুণন করে দিতে গেলে কি করতে হবে আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 23z প্লাস 1 যেভাবে আছে সেভাবে থেকে যাবে, কারণ নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 এর সাথে গুণ হলে অপরিবর্তিত থাকবে। তাহলে 23z প্লাস 1 ইকুয়ালস এখান থেকে 2 ইন্টু কী হবে, এখান থেকে আগে আমরা গুণ করে ফেলতে পারি, কত হবে 2 ইন্টু 5 অর্থাৎ 10, z ইন্টু z অর্থাৎ z স্কোয়ার, 2 ইন্টু z, 2z মাইনাস 1 অর্থাৎ মাইনাস 2z, এখান থেকে পাচ্ছি কত 5z ইন্টু 1 অর্থাৎ প্লাস 5z, আর এখান থেকে পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু 1 অর্থাৎ 1। এখন আমাদের কাজটা একটু সহজ হয়ে গেল, কেমন আমরা একটু দেখি। তাহলে 23z প্লাস 1 ইকুয়ালস 2 ইন্টু, আমরা আরেকটু ছোটো করে ফেলি, তাহলে 10z স্কোয়ার, এখানে 5z থেকে 2z গেলে প্লাস 3z মাইনাস 1। তাহলে আমরা এখন কি করতে পারি, 23z প্লাস 1 ইকুয়ালস টু এখান থেকে তাহলে 20z স্কোয়ার প্লাস 6z মাইনাস 2। তাহলে এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসলে আমরা কি পাবো, 20z স্কোয়ার প্লাস 6z মাইনাস 2 মাইনাস 23z মাইনাস 1 ইকুয়ালস 0। এখন তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, 20z স্কোয়ার, এরপর তাহলে এখানে কি পাচ্ছি 23z থেকে 6z গেলে 17 মাইনাস 17z, আর এখান থেকে কি পাচ্ছি -2 -1 অর্থাৎ -3 ইকুয়ালস 0। তাহলে এখানে 3 20 60। তাহলে আমরা 60 কীভাবে মেলাবো আমরা একটু দেখি, 20z স্কোয়ার মাইনাস 20z প্লাস 3z করলে কিন্তু 20 থেকে 3 গেলে 17 চলে আসে, আর 20 আর 3 গুণ করলে 60 চলে আসে, তাহলে আমাদের মিলে গেল। বা আমরা এখান থেকে কি পাচ্ছি 20z কমন নিতে পারি, তাহলে z মাইনাস 1 প্লাস 3 কমন নিলেও z মাইনাস 1 ইকুয়ালস 0। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 20z প্লাস 3, আর এখান থেকে z মাইনাস 1 ইকুয়ালস 0। তাহলে হয় 20z প্লাস 3 ইকুয়ালস 0, বা 20z ইকুয়ালস টু মাইনাস 3, সুতরাং z ইকুয়ালস মাইনাস 3/20, অথবা z মাইনাস 1 ইকুয়ালস 0, সুতরাং z ইকুয়ালস 1। তাহলে দুটি মান পেলাম, একটি হচ্ছে মাইনাস 3/20, আরেকটি হচ্ছে আমাদের 1। পরবর্তী সমস্যাটি করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা লসাগু করে ফেলি তাহলে এখানে চলকটা ঘাতে চলে আসবে, বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা কি করব, এখানে যেহেতু 1 দেখতে পাচ্ছি এক পাশে একটি ভগ্নাংশকে নিয়ে এসে আমরা কাজ করার চেষ্টা করব, যা আমরা 5.1-এও দেখেছি। একটু আমরা সহজ করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করি। তাহলে এখানে 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 6 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স প্লাস 2। তাহলে এখন আমরা কি করতে পারবো, এক্স মাইনাস 6, এখানে 6 ইন্টু এক্স মাইনাস 2, এখানে আমরা লসাগু করতে পারবো এক্স প্লাস 2, এখানে হবে এক্স প্লাস 2, আর এখানে মাইনাস এক্স প্লাস 2। তাহলে এখন কি হয়ে যাবে, বা এখানে কি হলো, এখানে মাইনাসের কারণে চিহ্নগুলো বদলে গেল। তাহলে 6 ইন্টু এক্স মাইনাস 2
এখানে এক্স মাইনাস সিক্স, এখানে আমরা কি পাচ্ছি তাহলে এক্স এক্স চলে গেল, এখানে থাকবে 2 আর 2 4, তাহলে এক্স প্লাস 2। এখন আমরা কি করতে পারি, এখান থেকে দেখতে পাচ্ছি 6 রয়েছে, এখানে 4 রয়েছে, আমরা একটু কি করে ফেলতে পারি, ছোট করে ফেলতে পারি, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে। তাহলে এটি কত হয়ে যাবে 3, এখানে এক্স মাইনাস 2, এখানে এক্স মাইনাস 6, আর এখানে হয়ে যাবে 2, আর এখানে এক্স প্লাস 2 আমরা লিখতে পারি উভয় পক্ষে 3 দ্বারা, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, আর গুণন করব। তাহলে আর গুণন করলে কি পাবো এখান থেকে, এখানে পাচ্ছি আমরা প্রথমেই 3 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এটিকে আমরা কি লিখতে পারি 3x মাইনাস 6, এভাবে লিখতে পারি 3 ইন্টু এক্স 3x আর 3 ইন্টু মাইনাস 2 অর্থাৎ 6। তাহলে এই যে 3x মাইনাস 6 এর সাথে কি গুণ হবে এক্স প্লাস 2, আর এখানে 2 এর সাথে এক্স মাইনাস 6। তো আমাদের কাজ সহজ হয়ে গেল, আমরা একটু গুণ করে দিই। তাহলে 3x ইন্টু এক্স অর্থাৎ 3x স্কোয়ার, তারপরে হচ্ছে 3x ইন্টু 2 অর্থাৎ প্লাস 6x, এরপরে মাইনাস 6 ইন্টু এক্স অর্থাৎ মাইনাস 6x, আবার এখানে হচ্ছে মাইনাস 12। তাহলে এখান থেকে কি পাচ্ছি 2x মাইনাস 12। এখন আমরা কি পাচ্ছি, দেখতে পাচ্ছি এখান থেকে যে কি হবে 3x স্কোয়ার, 6x চলে গেল, মাইনাস 12, এখান থেকে পাচ্ছি আমরা কত মাইনাস 2x, এখান থেকে পাচ্ছি আমরা প্লাস 12 ইকুয়ালস 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, এখানে মাইনাস 12 প্লাস 12ও চলে যাবে। এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 3x স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস 0, বা আমরা এখন এখান থেকে কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। তাহলে কি পাবো আমরা 3x মাইনাস 2 ইকুয়ালস 0। তাহলে এখানে অবশ্যই কী হবে, তাহলে হবে হয় x ইকুয়ালস 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়ালস 0 বা 3x ইকুয়ালস 2, সুতরাং x ইকুয়ালস 2/3। তাহলে দুটি উত্তর পেলাম আমরা, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 2/3। এর পরবর্তীটা করতে গেলে আমরা কি করতে পারবো, এখানে আমরা যে কাজটি করতে পারবো, এখানে x বাই a প্লাস a বাই x রয়েছে, আবার এখানে x বাই b প্লাস b বাই x রয়েছে, এগুলোকে আমরা একটু পক্ষান্তর করতে পারি। এর ফলে কি হবে, এর ফলে যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের হিসেব করাটা একটু ইজি হবে। সেটি কেমন আমরা একটু দেখি। যেমন এখানে a এর সাথে a আমরা না রেখে যদি এর সাথে b আনি তাহলে কেমন হবে, তাহলে এখানে x বাই a মাইনাস b বাই যদি আমরা x করি তাহলে এখানে কি রয়েছে x বাই b, এখানে হয়ে যাবে মাইনাস a বাই x। কেন করছি আমরা করলেই বুঝতে পারবো। তাহলে এখানে হবে লসাগু করলে ax হলে এখানে কি হবে a চলে গিয়ে থাকবে x, তাহলে x স্কোয়ার মাইনাস এখানে x চলে গিয়ে থাকবে ab। এখানে সেমভাবে bx, এখানে b চলে গিয়ে থাকবে x স্কোয়ার মাইনাস এখানে x চলে গিয়ে থাকবে ab। তাহলে আমরা বুঝতে পারছি উভয় পক্ষে আমরা কি পাচ্ছি, উভয় পক্ষে আমরা x স্কোয়ার মাইনাস ab পাচ্ছি, তাহলে এবং xও পাচ্ছি। তো আমরা যদি এক পাশে নিয়ে আসি তাহলে কি হবে x স্কোয়ার মাইনাস ab বাই ax মাইনাস x স্কোয়ার মাইনাস ab বাই bx ইকুয়ালস 0। এখন আমরা যদি x স্কোয়ার মাইনাস ab ডিভাইড বাই x কমন নিয়ে ফেলি তাহলে কি দাঁড়াবে, এখানে থাকবে 1 বাই a মাইনাস 1 বাই b ইকুয়ালস 0। এখন 1 বাই a এবং 1 বাই bতে কোনো চলক নেই, তার মানে এটিকে আমরা শূন্য বলতে পারবো না। তাহলে আমরা লিখতে পারবো এখানে 1 বাই a মাইনাস 1 বাই b নট ইকুয়ালস 0। আমরা কি লিখবো x বর্জিত রাশি, তাহলে বাকিটা কি হবে শূন্য হবে। সুতরাং x স্কোয়ার মাইনাস ab ডিভাইড বাই x ইকুয়ালস 0, বা আমরা কি লিখতে পারি এখন আর গুণন করলে x এর সাথে শূন্য গুণ হলে শূন্যই হবে, তাহলে x স্কোয়ার মাইনাস ab ইকুয়ালস 0 বা x স্কোয়ার ইকুয়ালস টু ab। তাহলে আমরা কী পাবো, সুতরাং x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার a b, কারণ বর্গমূল করে দিলাম আমরা। তাহলে আমরা আমাদের নির্ণেয় সমাধান পেয়ে গেলাম। এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা একটি টেকনিক ফলো করব। আমরা 5.1 দেখেছিলাম -1 এনে একটি কাজ করেছিলাম, ঠিক এখানেও আমরা -1 এনে এখানে -2 করে দিব, তাহলে আমাদের এখানে আমাদের সমস্যার সমাধানটি সহজ হয়ে যাবে। কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। কেন করছি, যাতে আমরা কমনে আনতে পারি। যেমন এখানে যদি x মাইনাস a ডিভাইড বাই x মাইনাস b মাইনাস 1 করি তাহলে এখানে অবশ্যই কি আসবে x মাইনাস b এখানে আসবে, অর্থাৎ মাইনাস x প্লাস b হয়ে যাবে। আমরা এখান থেকে a আর b পাবো। ঠিক একইভাবে যদি এখানেও আমরা -1 আনি তাহলে এখানেও কি হয়ে যাবে, x চলে যাবে, a আর b সম্বলিত আমরা কি পাবো, একটি রাশি পাবো।
এখানে যখন আমরা কি করব তাহলে a বাই বি প্লাস বি বাই এর সাথে আমরা -2 করে দিব। তাহলে ঘটনাটা কি ঘটলো, এটি যদি এ পাশে আসে তাহলে +2 হয়ে যেত, আর এখানে -2 এনেছি +2, অর্থাৎ আমরা বোঝাতে চাইলাম যে আসলে এদের কোনো পরিবর্তন আসলে হয়নি সমীকরণে। সমীকরণের বিপরীত পাশে যদি আমরা একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে সমীকরণের কোনো পরিবর্তন হয় না। তো তাহলে আমাদের কাজ সহজ হয়ে গেল, আমরা x মাইনাস বি করলাম এখানে, তাহলে এখানে x মাইনাস এ মাইনাস এক্স প্লাস বি প্লাস এখানে পেলাম x মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস এক্স প্লাস এ, এখানে পাচ্ছি তাহলে কত এ বি, এখানে পাচ্ছি বি বি চলে গেলে এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস 2a বি। তাহলে এখন কি পাচ্ছি আমরা, তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে এক্স এক্স চলে গেল, তাহলে মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি, এখানে পাচ্ছি এক্স এক্স চলে গেলে এ মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস এ, এখানে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস বি এখানে এসেছে কিন্তু এখানে এ মাইনাস বি আসেনি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, এ মাইনাস বি হয়ে যাবে, এখানে এক্স মাইনাস বি। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, কমন পেয়ে যাচ্ছি এ মাইনাস বি। এখন এ মাইনাস বি দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে কি পাবো, এখান থেকে পাবো -1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ, এখান থেকে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি দুইবার রয়েছে, তাহলে একবার চলে গেলে আরও একবার থাকবে এ মাইনাস বি বাই এ বি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন চাইলে লসাগু করতে পারি, তাহলে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি চলে গেলে থাকবে এক্স মাইনাস এ, তাহলে -1 এর সাথে গুণ হলে কি হবে মাইনাস এক্স প্লাস এ। একইভাবে এক্স মাইনাস এ চলে যাবে, থাকবে এক্স মাইনাস বি, তাহলে এখানে প্লাসের কারণে চিহ্নের পরিবর্তন ঘটবে না, তাহলে প্লাস এক্স মাইনাস বি, এখানে যেভাবে আছে এ মাইনাস বি ডিভাইড বাই এ বি। এখন আমরা কি করতে পারি, এখানে এক্স মাইনাস বি এক্স মাইনাস এ, তাহলে এক্স এক্স চলে গেল, এখানে থাকবে এ মাইনাস বি, এখানে আবার এ মাইনাস বি বাই এ বি, তাহলে আবারও কি রয়েছে এ মাইনাস বি কমন রয়েছে, তাহলে আমরা আবার কি করতে পারবো, এ মাইনাস বি দ্বারা ভাগ করে দিলে এ মাইনাস বি চলে যাবে, বা তাহলে আমরা এখন কি পাবো 1 ডিভাইড বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, আর এখানে পাচ্ছি আমরা 1 ডিভাইড বাই এ বি। এখন যদি আমরা কোনাগুনি গুণ করে দিই বা আর গুণন যেটাকে আমরা বলছি আর গুণন করে দিই তাহলে কি পাবো, এখান থেকে পাবো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু এ বি। তো তাহলে আমরা এখন কি করতে পারি, গুণ করে দিতে পারি, তাহলে কি পাচ্ছি এখান থেকে, আমরা এখন হয় অথবা করতে পারছি না কারণ এক পাশে শূন্য নেই, তো তাহলে আমরা কি করব, আমরা গুণ করে দিব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি ইকুয়ালস এ বি। এখন আমরা কি করতে পারি, দেখতে পাচ্ছি এখানে প্লাস এবি রয়েছে, এটিকে এদিকে আনলে মাইনাস এবি হয়ে যাবে, অর্থাৎ এবি চলে যাবে, তাহলে আমরা কি পাবো এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স ইকুয়ালস 0। এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলোতে এক্স রয়েছে, এক্স কমন নিলে কি পাবো এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস 0। তাহলে আমরা এখন কি লিখতে পারবো, হয় অথবা লিখতে পারবো, তাহলে হয় এক্স ইকুয়ালস 0, যেহেতু এক্সের সাথে গুণ অবস্থায় রয়েছে দুটি রাশির গুণফল 0, আর কি লিখতে পারবো, অথবা এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস 0, সুতরাং এক্স ইকুয়ালস কি পাবো এ মাইনাস এদিকে গেলে প্লাস হয়ে যাবে, এ মাইনাস এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার অর্থাৎ এক্স ইকুয়ালস এ প্লাস বি। তাহলে আমরা দুটি উত্তর পেলাম, একটি হচ্ছে 0, একটি হচ্ছে এ প্লাস বি। আমাদেরকে বলেছে সমাধান সেট নির্ণয় করতে, আমরা এর আগেও করেছি 5.1, শুধুমাত্র আমরা সমাধান সেট আকারে এস দিয়ে লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো তাহলে আমরা শুরু করি, এখানে আমরা একইভাবে কি করব, এখানে লসাগু করে দিব, যেমন এখানে এক্স ইন্টু এক্স প্লাস 1, এখানে তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1, আর এখানে আসবে প্লাস 4x ইকুয়ালস 2, বা আমরা এখান থেকে কী পাবো 3x প্লাস 3 প্লাস 4x ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 2, বা আমরা এখান থেকে কী পাচ্ছি 7x প্লাস 3, এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2, বা আমরা সরাসরি লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস 7x প্লাস 3, বা 2x স্কোয়ার প্লাস 2 মাইনাস 7x মাইনাস 3 ইকুয়ালস 0, বা কী পাচ্ছি আমরা এখান থেকে 2x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 1 ইকুয়ালস, তাহলে এখানে হবে x, এখানে 2x, তাহলে এখান থেকে পেলাম আমরা 5x
আর এখানে -3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এখন কি পাবো 6। তাহলে আমরা মিডল টার্ম করলে 2x² মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল 0, বা আমরা এখন 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলেও x মাইনাস 3 ইকুয়াল 0, বা কি পাচ্ছি x মাইনাস 3 2x প্লাস 1। তাহলে হয় x মাইনাস 3 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়ালস 3। অথবা কি পাচ্ছি, অথবা 2x প্লাস 1 ইকুয়াল 0, বা 2x ইকুয়ালস টু -1, সুতরাং x ইকুয়ালস টু -1/2। তাহলে সুতরাং আমাদের নির্ণয় সমাধান সেট s ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি 3, -1/2। এই সমস্যার সমাধান করার জন্য আমরা কি করব, এখানে 5কে আমরা একটু ভেঙে ফেলবো, অর্থাৎ 2 এবং 3-এ ভেঙে ফেলতে পারি। তাহলে একটির সাথে একটি ভগ্নাংশের সাথে 2 আনবো, আর একটি ভগ্নাংশের সাথে 3 আনবো। কারণ কি, কারণ হচ্ছে যাতে আমাদের উপরে আমরা একই জাতীয় রাশি পাই। তো তাহলে এখানে আমরা কি করব, এখানে প্রথমে আমরা লিখতে পারি এখানে x প্লাস 7 x প্লাস 1 প্লাস 2x প্লাস 6 2x প্লাস 1, এখান থেকে লিখতে পারি 2 প্লাস 3। এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এখানে কার সাথে 2 আনবো, কার সাথে 3 আনবো। এখানে আমরা যেটি বড় তার সাথে বড়টা আনবো, যাতে এখানে বড়টার সাথে বড়টা বিয়োগ গিয়ে ছোট আসে, আর ছোটটা থেকে ছোটটা বিয়োগ গিয়ে ছোটই থাকবে। তো তাহলে কেমন সেটি আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে যদি 2x প্লাস 6 ডিভাইড বাই 2x প্লাস 1 এর সাথে যদি আমরা -2 আনি, তাহলে এখানে কি আসবে 3 মাইনাস x প্লাস 7 ডিভাইড বাই x প্লাস 1। তাহলে এমনটাই হওয়ার কথা। তাহলে কি হচ্ছে আমরা একটু দেখি। তাহলে এখানে 2x প্লাস 1 আসবে লসাগুতে, তাহলে এখানে কি হবে 2x প্লাস 6 যেভাবে আছে সেভাবে বসে যাবে। তাহলে 2x প্লাস 6 বসিয়ে দিলাম। এখানে -2 এর সাথে কি হবে 2x প্লাস 1 গুণ হবে, তাহলে কি হবে -2 ইন্টু 2x অর্থাৎ -4x, আর -2 ইন্টু 1 অর্থাৎ -2। ঠিক একই কাজ এখানেও ঘটবে। এখানে x প্লাস 1, তাহলে এখানে কি হবে x প্লাস 1 এর সাথে 3 গুণ হয়ে কি হবে 3x প্লাস 3, আর এখানে এগুলো যেভাবে আছে সেভাবে -x -7 বসে যাবে। তো এখন কি ঘটছে, এখানে দেখতে পাচ্ছি আমরা 2x - 4x অর্থাৎ -2x, এখানে 6 - 2 অর্থাৎ প্লাস 4, এখানে 2x প্লাস 1। একইভাবে এখানে কি ঘটছে x প্লাস 1, এখানে দেখতে পাচ্ছি আমরা 3x - x অর্থাৎ 2x, এখানে দেখতে পাচ্ছি 3 - 7 অর্থাৎ হচ্ছে -4। এখন দেখতে পাচ্ছি একই ধরনের মনে হচ্ছে, পদগুলো একই, কিন্তু এদের চিহ্নগুলো একই না। তো আমরা কি করতে পারি, আমরা এখানে যে কাজটি করতে পারি মাইনাস কমন নিলে এখানে হয়ে যাবে 2x - 4। এখন একই হয়ে গেল। এখানে দেখুন আমরা কিন্তু চাইলেই চলক এভাবে বাদ দিতে পারবো না। তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে -2 কমন নিব, এখান থেকে 2 বের করে ফেলতে হবে x - 2, এখানে 2x প্লাস 1। ঠিক একইভাবে এখানে 2 কমন নিলে x - 2 ডিভাইড বাই x প্লাস 1। তো এখন আমরা 2 দ্বারা ভাগ করলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো -x - 2 ডিভাইড বাই 2x প্লাস 1, এখানে পাবো x - 2 ডিভাইড বাই x প্লাস 1। এখন আমরা এক পাশে নিয়ে আসতে পারি। এক পাশে নিয়ে আসলে কি হবে, এখান থেকে -x - 2 2x প্লাস 1 মাইনাস x - 2 x প্লাস 1 ইকুয়ালস 0। তো এখন আমরা কি করতে পারি, x - 2 কমন নিতে পারি। তো তাহলে আমরা যদি x - 2 কমন নিয়ে ফেলি তাহলে কেমন হবে আমরা একটু দেখি। তাহলে হবে -1/2x প্লাস 1, এখানে হবে -1/x প্লাস 1 ইকুয়ালস 0। এখন আমরা হয় অথবা দিয়ে করতে পারবো, অর্থাৎ এটিকে একবার 0 ধরবো, আরেকবার এটিকে 0 ধরে মান বের করব। তাহলে আমরা এখানে দেখি, আমরা এখানে লিখতে পারবো হয় x - 2 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়ালস টু 2, অথবা -1 ডিভাইড বাই 2x প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস 1 ইকুয়ালস 0। এখন এটিকে আমরা সমাধান করব। তাহলে এখানে আমরা কোনাকুনি গুণ করার আগে এদেরকে আলাদা করে ফেলি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে -1 ডিভাইড বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 1 ডিভাইড বাই x প্লাস 1। এখন আর গুণন করলে আমরা কী পাবো, 2x প্লাস 1 ইকুয়ালস টু -x মাইনাস 1। এখন আমরা কি পাবো, 2x প্লাস x ইকুয়ালস টু -1 -1। এখন তাহলে কি পাচ্ছি, 3x ইকুয়ালস টু -2, সুতরাং x ইকুয়ালস টু -2/3। তাহলে আমরা দুটি মান পেয়ে গেলাম, একটি হচ্ছে 2 আর একটি হচ্ছে -2/3।
3। এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান সেট। এই সমস্যাটি সমাধান আমরা কিভাবে করব? আমরা a এবং b কে এক পাশে রাখবো, x এখানে যেহেতু রয়েছে এখানের x সম্বলিত যে ভগ্নাংশটি রয়েছে সেটিকে আমরা আরেক পাশে নিয়ে আসব। তাহলে কিভাবে আমরা একটু দেখি। তাহলে এখানে লিখতে পারি a/1 বাই a প্লাস 1 বাই b ইকুয়ালস আমরা এখানে লিখতে পারি 1 বাই x প্লাস a প্লাস b, এখানে মাইনাস 1 বাই x। তাহলে এখান থেকে কি পাচ্ছি? লসাগু করলে ab, তাহলে এখানে পাবো b আর এখানে পাবো প্লাস a। এখানে আমরা লসাগু যদি করি তাহলে পাবো x ইন্টু x প্লাস a প্লাস b। এখন তাহলে কি পাচ্ছি আমরা? এখানে x প্লাস a প্লাস b চলে গিয়ে থাকবে এখানে শুধু x, মাইনাস এখানে 1 এর সাথে কি হবে? x চলে গিয়ে x প্লাস a প্লাস b থাকবে, x প্লাস a প্লাস b গুণ হয়ে কি হবে? মাইনাস x মাইনাস a মাইনাস b, কারণ মাইনাসের কারণে সবগুলো চিহ্ন কি হয়ে গেল? পরিবর্তিত হয়ে গেল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? a প্লাস b ডিভাইড বাই a b, এখানে পাচ্ছি x x চলে গিয়ে মাইনাস a মাইনাস b ডিভাইড বাই x ইন্টু x প্লাস a প্লাস b। আমরা বুঝতেই পারছি এখান থেকে যদি আমরা কি করি, মাইনাস কমন নেই, তাহলে কি হবে? a প্লাস b হবে, আর এখানে x ইন্টু x প্লাস a প্লাস b যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম। তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে a প্লাস b দ্বারা ভাগ করি উভয় পক্ষকে, তাহলে কি পাবো? 1 বাই a b ইকুয়ালস মাইনাস 1 বাই x ইন্টু x প্লাস a প্লাস b। এখন যদি আমরা আর গুণন করি তাহলে কি পাবো? আমরা পাবো x ইন্টু x প্লাস a প্লাস b ইকুয়ালস টু মাইনাস a b। এখন আমরা যদি গুণ করে দিই আর এখানে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়ালস টু মাইনাস এ বি। এখন আমরা কি করতে পারি? এখান থেকে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা এখানে এ বিকে পক্ষান্তর করে এপাশে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস 0। এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এখান থেকে আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকে এক্স কমন নিলে x প্লাস a প্লাস এখান থেকে যদি আমরা কি কমন নিই? b কমন নিই, তাহলে এখান থেকে x প্লাস a পাবো ইকুয়ালস 0। তাহলে এখান থেকে পাচ্ছি x প্লাস a, এখানে পাচ্ছি x প্লাস b। এখন তাহলে আমরা কি পাচ্ছি? সুতরাং আমরা লিখতে পারি হয় x প্লাস a ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস মাইনাস a, অথবা x প্লাস b ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস টু মাইনাস b। তাহলে আমাদের নির্ণয় সমাধান সেট কি হবে? মাইনাস a কমা মাইনাস b। এই সমস্যাটির সমাধান আমরা খুব সহজেই করতে পারবো। সরাসরি আমি কি করে দিব? লসাগু করলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2, বা আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x, বা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস 0। আমরা বুঝতেই পারছি এটি সূত্র হয়ে গেছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a b কাকে ধরছি? 1কে। তাহলে আমাদের এটি x মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেল। তাহলে এখন আমরা এটিকে কি লিখতে পারি? স্কোয়ার যেহেতু, তাহলে দুইবার x মাইনাস 1 ইকুয়ালস 0। তাহলে হয় x মাইনাস 1 ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস টু 1, অথবা একই হবে x মাইনাস 1 ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস 1। তাহলে আমাদের নির্ণয় সমাধান সেট দুটি লিখতে হবে 1, 1। সর্বশেষ সমস্যাটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে রয়েছে x প্লাস 1 হোল কিউব মাইনাস x মাইনাস 1 হোল কিউব, আর এরপরে রয়েছে আমাদের এখানে x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা কত দেখতে পাচ্ছি? ইকুয়ালস টু আমাদেরকে দেয়া আছে এখানে 2। তাহলে এটি কিভাবে আমরা প্রমাণ করব আমরা একটু দেখি। এখানে যে কাজটি আমরা করতে পারি তা হলো এদের সূত্র ফেলে দিব, সূত্রে ফেলে দিয়ে আমরা যোগ বিয়োগগুলো করে ফেলবো। তাহলে আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। তাহলে এখানে a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার b হচ্ছে কত? 1 লেখা না লেখা একই কথা, প্লাস 3ab স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার লেখা না লেখা একই কথা, প্লাস b কিউব অর্থাৎ 1 কিউব অর্থাৎ 1। এর পরবর্তীতে আমরা কি পাচ্ছি? a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র কি? আমরা একটু ব্র্যাকেটেই রাখি আপাতত। তাহলে কি হবে? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখানে a প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 2। এখন আমরা কি লিখতে পারি? তাহলে এখানে লিখতে পারি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস
2x plus 1 minus x square plus 2x minus 1 equals 2। তাহলে এখন আমরা কি করতে পারি, এখান থেকে দেখতে পাচ্ছি x কিউব চলে যাবে, এখানে 3x স্কোয়ার অর্থাৎ 6x স্কোয়ার, এখানে 3x চলে যাবে, 1 plus 1 অর্থাৎ 2, এখানে x স্কোয়ার চলে যাবে, আর 1 চলে যাবে, থাকবে কি 4x ইকুয়ালস 2। তাহলে আমরা খুব সহজে এটিকে ছোট করে ফেলতে পারলাম। এখন কি হবে, 6x স্কোয়ার প্লাস 2 আর গুণন করলে, আর এখানে হবে 8x। তাহলে আমরা কি পাচ্ছি, 6x স্কোয়ার মাইনাস 8x প্লাস 2 ইকুয়ালস 0। এখন আরও সহজ হয়ে গেল আমাদের জন্য, আমরা 2 কমন নিতে পারি, তাহলে এখান থেকে 2 কমন নিলে, তাহলে এখানে 3x স্কোয়ার মাইনাস 4x, আর এখানে হবে 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস 0। তাহলে এখন মিডল টার্ম করলে আমরা কি পাবো, 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 1 ইকুয়ালস 0। বা আমরা কি লিখতে পারি, 3x কমন নিলে x মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1 ইকুয়ালস 0। বা তাহলে আমরা কি পাচ্ছি, x মাইনাস 1 3x মাইনাস 1 ইকুয়ালস 0। তাহলে আমরা কি পাচ্ছি, হয় x মাইনাস 1 ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস টু 1, অথবা আমরা কি পাচ্ছি 3x মাইনাস 1 ইকুয়ালস 0, বা 3x ইকুয়ালস টু 1, সুতরাং x ইকুয়ালস টু 1/3। তাহলে নির্ণয় সমাধান সেট আমরা কি পাচ্ছি, একটি হচ্ছে 1 আর একটি হচ্ছে 1/3। প্রশ্নে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15 এবং এদের গুণফল 56, সংখ্যাটি কত? এখন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা বলছে, আমরা জানি না কোনটি কত, তাহলে এখানে সমষ্টি যেহেতু 15 বলেছে, আমরা একটিকে x ধরে নিতে পারি। তাহলে আমরা ধরি কি একক স্থানীয় অঙ্কটা আমরা ধরে নিচ্ছি x। তাহলে সুতরাং দশক স্থানীয় অঙ্কটা কি হবে, দশক স্থানীয় অঙ্ক হবে, যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি বলেছে 15, তাহলে এখানে কি হয়, আমরা আগেও দেখেছি, সমষ্টি 15 হতে হলে এখানে হবে 15 মাইনাস x। তাহলে কি হবে, যখন আমরা সমষ্টি বের করব তাহলে দুটি যোগ করে দিব, 15 মাইনাস x চলে গিয়ে থাকবে 15। তাহলে এভাবেই আমরা ধরে নিতে পারি, যেহেতু এটি এক চলক, আমরা অন্য চলক ব্যবহার করছি না। তাহলে 15 মাইনাস x। সুতরাং সংখ্যাটি কত হবে, আমরা জানি একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ হয় এবং দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়। তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে হবে 10 ইন্টু 15 মাইনাস x প্লাস একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, অর্থাৎ x ইন্টু 1, অর্থাৎ কত পাবো আমরা, এখান থেকে পাবো 150 মাইনাস 10x প্লাস x, অর্থাৎ 150 মাইনাস 9x। এখন প্রশ্ন মতে কি বলেছে, আমাদেরকে বলেছে এদের গুণফল হবে হচ্ছে 56, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের গুণফল 56। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে x ইন্টু 15 মাইনাস x ইকুয়ালস টু 56, বা আমরা লিখতে পারি 15x মাইনাস x স্কোয়ার ইকুয়ালস টু 56, বা আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 ইকুয়ালস 0। সবগুলোকে এ পাশে নিয়ে আসলাম। বা আমরা এখন কি করতে পারি, মিডল টার্ম করতে পারি। তাহলে x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 7x প্লাস 56 ইকুয়ালস 0, বা x কমন নিলে x মাইনাস 8 মাইনাস 7 কমন নিলে x মাইনাস 8 ইকুয়ালস 0, বা আমরা কি লিখতে পারি, x মাইনাস 8 x মাইনাস 7 ইকুয়ালস 0। তাহলে এখান থেকে এখন আমরা কি লিখতে পারি, হয় x মাইনাস 8 ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস 8, অথবা x মাইনাস 7 ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস 7। তাহলে এখন একবার 8 বসিয়ে আমরা সংখ্যাটা বের করব, আরেকবার 7 বসিয়ে। তাহলে হয় সংখ্যাটি কত, 150 মাইনাস 9 ইন্টু 8, অর্থাৎ 150 মাইনাস 8 9 72। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 78, অথবা সংখ্যাটি কত হবে, 150 মাইনাস 9 ইন্টু 7, অর্থাৎ 150 মাইনাস 7 9 63। তাহলে এখান থেকে পাবো আমরা 87। তাহলে সংখ্যাটি হয় 78 হবে বা 87 হবে। প্রশ্নে কি বলা হচ্ছে, একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার, মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। এখন আমরা কি করতে পারি, এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে দেয়া আছে ক্ষেত্রফল
192 বর্গমিটার। তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি দেয়া আছে ক্ষেত্রফল 192 বর্গ মিটার। এখন আমরা কি ধরে নিতে পারি, ধরি এখান থেকে যে দৈর্ঘ্য x মিটার, আমরা ধরে নিতে পারি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত হবে, আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল কত দেয়া আছে, 192, আর এখানে দৈর্ঘ্য কত ধরেছি, x, তাহলে প্রস্থ কত হবে, এখানে প্রস্থ হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, তাহলে 192 ভাগ x, তাহলে সুতরাং প্রস্থ হচ্ছে 192 ডিভাইড বাই x মিটার। এখন প্রশ্ন মতে আমরা কি পাই, প্রশ্ন মতে বলেছে আমাদেরকে দৈর্ঘ্য যদি 4 মিটার কমাই, অর্থাৎ x-4 করি, x যেহেতু দৈর্ঘ্য x-4 ইন্টু প্রস্থ হচ্ছে 192 ডিভাইড বাই x, এখান থেকে যদি আমরা কি করি 4 মিটার বাড়াই অর্থাৎ +4 করি, তাহলে কি বলেছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ক্ষেত্রফল 192 ছিল 192 থাকবে। তাহলে এখান থেকে এখন আমরা x এর মান বের করার চেষ্টা করব। এখন তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে দেখতে পাচ্ছি x-4 যেভাবে আছে রেখে দিলাম, এখান থেকে পাবো আমরা x, এখানে 192 প্লাস 4x হবে, আর এখানে পাচ্ছি 192। এখন আমরা কি পাচ্ছি, এখান থেকে যদি আমরা x-4 ইন্টু 192 প্লাস 4x লিখি, এখানে হবে গুণ করে দিলে 192x। এখন আমরা যদি এগুলোকে ভেঙে ফেলি তাহলে কি পাবো, আমরা প্রথমে পাবো 192x, এরপরে পাচ্ছি 4x স্কোয়ার, এরপরে পাচ্ছি আমরা -4 ইন্টু 192। কেন করছি এটা আমরা পরে বলছি, কেন সরাসরি মান লিখলাম না, আর এখানে -4 ইন্টু প্লাস 4x অর্থাৎ -16x ইকুয়ালস টু 192x। তাহলে এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4x স্কোয়ার, এখান থেকে 192x চলে যাবে, কারণ একটি এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এই দুটি চলে গেল, এখানে থাকবে -16x, আর এখান থেকে আমরা পাচ্ছি -4 ইন্টু 192। এখন দেখতে পাচ্ছি সবগুলোতে কি রয়েছে, 4 গুণ অবস্থায় রয়েছে, অর্থাৎ 4-এর গুণিতক। তাহলে আমরা 4 দ্বারা ভাগ করলে সরাসরি কি পেয়ে যাব, x স্কোয়ার -4x -192 ইকুয়ালস টু 0। এখন আমরা মিডল টার্ম করতে পারবো, মিডল টার্ম করলে কি পাবো, আমরা এখান থেকে x স্কোয়ার মাইনাস 16 আর 12 গুণ করলে 192 হয়ে যাবে, তাহলে 16 থেকে 12 গেলে কত হবে, 4, তাহলে -16x প্লাস 12x -192 ইকুয়ালস 0। বা আমরা কি করতে পারি, এখন x কমন নিলে x -16 প্লাস 12 কমন নিলে x -16 ইকুয়ালস 0, বা এখান থেকে পাচ্ছি x -16 x প্লাস 12। এখন তাহলে আমরা কি লিখবো, হয় x -16 ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়ালস টু 16, অথবা x প্লাস 12 ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়ালস টু -12। কিন্তু এটি হতে পারে না, আমরা কি লিখব, আয়তক্ষেত্রের এখানে কি x কাকে ধরেছি আমরা, দৈর্ঘ্যকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি ঋণাত্মক হতে পারে না, সুতরাং x নট ইকুয়ালস -12। তাহলে সুতরাং x ইকুয়ালস টু 16, তাহলে দৈর্ঘ্য যদি 16 হয়, সুতরাং দৈর্ঘ্য 16 মিটার, সুতরাং প্রস্থ কত হবে, প্রস্থ হবে 192 ভাগ 16, কারণ কি 192 ডিভাইড বাই x মিটার, তাহলে 192 ভাগ 16 মিটার অর্থাৎ কত হবে, 12 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার। প্রশ্নে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু, তাহলে এখানে বৃহত্তম বাহুটি 15 সেন্টিমিটার, অপর দুই বাহুর মধ্যে আমরা ধরে নিচ্ছি ক্ষুদ্রতম বাহুটি হচ্ছে x, তাহলে ধরি ক্ষুদ্রতম বাহু x, সুতরাং অপর বাহু বা বাহুর দৈর্ঘ্য লিখতে পারি সেন্টিমিটারে লিখলাম আমরা, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে, যেহেতু অন্তর 3 বলেছে তাহলে অপর বাহু অবশ্যই 3 সেন্টিমিটার বেশি হবে, যেহেতু এটি থেকে বড়, তাহলে আমরা বিয়োগ করলে কি পাবো,
এক্স প্লাস থ্রি মাইনাস এক্স করলে 3 সেন্টিমিটারই পাবো। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3 সেন্টিমিটার। এখন আমাদেরকে কি বলেছে, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে। এখন আমরা কি করতে পারবো, আমরা জানি এটি কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যে কোনো একটিকে আমরা এখানে অপর দুই বাহুর ভিতরে একটিকে লম্ব আর একটিকে ভূমি চিন্তা করলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার অর্থাৎ হচ্ছে 15 স্কয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 3 স্কয়ার। বা আমরা কি লিখতে পারি, এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 3 স্কয়ারকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এক্স স্কয়ার প্লাস 6x অর্থাৎ 2 ইন্টু এক্স ইন্টু 3 অর্থাৎ 6x প্লাস 9 ইকুয়ালস টু 15 স্কয়ার অর্থাৎ 225। বা এখান থেকে কি পাচ্ছি, 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়ালস 0। বা 2x স্কয়ার প্লাস 6x এখান থেকে 225 থেকে 9 গেলে আমরা পাচ্ছি 216 মাইনাস 216 ইকুয়াল 0। 2 দ্বারা ভাগ করে দিলে আমরা কি পাবো, এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল 0। এখন আমরা মিডল টার্ম করলে কি পাবো, এক্স স্কয়ার এখান থেকে 9 12 108, তাহলে এখানে প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইকুয়াল 0। বা তাহলে কি পাচ্ছি, এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 12 মাইনাস 9 কমন নিলে এক্স প্লাস 12 ইকুয়ালস 0। বা এখান থেকে পাচ্ছি এক্স প্লাস 12 এক্স মাইনাস 9 ইকুয়ালস 0। তাহলে এখানে কি হবে, হয় এক্স প্লাস 12 ইকুয়ালস টু 0, সুতরাং এক্স ইকুয়ালস টু মাইনাস 12, যা হবে না কারণ দৈর্ঘ্য কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। অথবা এক্স মাইনাস 9 ইকুয়ালস 0, সুতরাং এক্স ইকুয়ালস টু 9। তাহলে আমরা কি লিখবো, এখানে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং x নট ইকুয়ালস টু মাইনাস 12, সুতরাং x ইকুয়ালস টু কি লিখবো, 9। তাহলে ক্ষুদ্রতম বাহু হচ্ছে 9, তাহলে অপর বাহু হচ্ছে 9 প্লাস 3 অর্থাৎ 12। তাহলে ক্ষুদ্রতম বাহু হচ্ছে 9 সেন্টিমিটার এবং অপর বাহু হচ্ছে 12 সেন্টিমিটার। বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্র 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত। এখন কিভাবে করব আমরা, বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমিকে আমরা কি ধরে নিব, এখানে ভূমি বলছে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে উচ্চতার সাথে সম্পর্ক, আমরা এখানে একটি ত্রিভুজ যদি এভাবে চিন্তা করি, তাহলে ত্রিভুজের উচ্চতা যদি x হয়, তাহলে এখানে ভূমি কত হবে, ভূমি বলেছে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আরও 6 সেন্টিমিটার বেশি। তাহলে আমরা ধরি ত্রিভুজের উচ্চতা 1 সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে দেওয়া আছে, সুতরাং ত্রিভুজের ভূমি কি হবে, উচ্চতা দ্বিগুণ থেকেও 6 সেন্টিমিটার বেশি। এখন আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, হাফ গুণ ভূমি হচ্ছে 2x প্লাস 6 ইন্টু উচ্চতা হচ্ছে x সমান সমান কত, ক্ষেত্রফল 810। তাহলে আমাদের কাজ সহজ হয়ে গেল। তো আমরা কি করতে পারবো, এখান থেকে 2x প্লাস 6 ইন্টু এক্স ইকুয়ালস টু এখানে কত হবে 800, এখানে ভাগ 2 সমান 810। এখন এখান থেকে আমরা বুঝতেই পারছি কি হবে, 2x স্কোয়ার 2 কমন নিয়ে ফেললে কি হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস 3x হবে ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 810। কারণ বুঝতেই পারছি 2x স্কোয়ার প্লাস 6x হওয়ার কথা, তাহলে 2x স্কোয়ার প্লাস 6x থেকে আমরা 2 কমন নিলে x স্কোয়ার প্লাস 3x হবে। এখান থেকে 2 চলে গেলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 810 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে মিডল টার্ম করলে x স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কীভাবে মেলাতে পারি, 30x মাইনাস 27x ইকুয়াল মাইনাস 810 সমান সমান 0। তাহলে 30 থেকে 27 গেলে 3 আর 30 এবং 27 গুণ করলে 810। এখান থেকে তাহলে কত পাচ্ছি আমরা, বা x কমন নিলে x প্লাস 30 মাইনাস 27 কমন নিলে x প্লাস 30 ইকুয়াল 0। বা এখান থেকে পাচ্ছি x প্লাস 30
এক্স মাইনাস 27 ইকুয়ালস 0। তাহলে হয় এক্স প্লাস 30 ইকুয়ালস 0, সুতরাং এক্স ইকুয়ালস টু মাইনাস 30, যা সম্ভব নয় যেহেতু কি হতে পারে না, এখানে উচ্চতা কি ধরেছি আমরা, এক্স ধরেছি, তাহলে যেহেতু উচ্চতা ঋণাত্মক হতে পারে না, তাহলে এক্স নট ইকুয়ালস টু কি মাইনাস 30। তাহলে অথবা কি পাচ্ছি, এক্স মাইনাস 27 ইকুয়ালস 0, সুতরাং এক্স ইকুয়ালস টু 27। তাহলে সুতরাং আমরা যেহেতু এখানে লিখেই দিব যে যেহেতু উচ্চতা ঋণাত্মক হতে পারে না, সুতরাং এক্স নট ইকুয়ালস টু 30, সুতরাং এক্স ইকুয়ালস টু 27। তাহলে 27 ধরলেই আমরা কি পেয়ে যাচ্ছি, সুতরাং ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলাম কত, 27 সেন্টিমিটার, যেহেতু আমাদের কাছে শুধুমাত্র উচ্চতাই জানতে চেয়েছে। প্রশ্নে কি বলেছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সমান সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছে। এখন ধরে নিচ্ছি, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমাদের শ্রেণীতে আমি সহ 30 জন ছাত্রছাত্রী রয়েছে। তাহলে আমার সহপাঠী কতজন? আমার সহপাঠী কি 30 জন? না, আমার সহপাঠী হচ্ছে 29 জন। কেন? কারণ আমি আমার সহপাঠী না। আমি সহ যেহেতু 30 জন রয়েছে, তাহলে আমি ছাড়া বাকিরা হচ্ছে আমার সহপাঠী। তাহলে আমি একজনকে বাদ দিলে বাকিরাই হবে আমার সহপাঠী। এখন তাহলে আমাদের কি হবে, এখানে আমরা ধরে নিব ছাত্রছাত্রী সংখ্যা হচ্ছে এক্স। তাহলে আমরা কি লিখব, ধরি ছাত্রছাত্রী সংখ্যা এক্স জন। এখন কি বলেছে, প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দিয়েছে। তাহলে সহপাঠী কতজন? একজন কম, তাহলে এক্স মাইনাস 1 জন। তাহলে এক্স মাইনাস 1 জন যদি হয় সহপাঠী, সেই সংখ্যার টাকা তারা চাঁদা দিয়েছে। তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত? প্রত্যেকের চাঁদার পরিমাণ তার সহপাঠীর সংখ্যা সমান, তাহলে সহপাঠী হচ্ছে তার থেকে একজন কম টোটাল থেকে। তাহলে এখানে এক্স মাইনাস 1, তাহলে প্রত্যেকের সহপাঠী হবে মোট সংখ্যা থেকে একজন কম, তাহলে এক্স মাইনাস 1 টাকা। এখন কি বলেছে, আমাদেরকে বলেছে এত টাকা চাঁদা দেয়ায় 420 টাকা চাঁদা উঠে। তাহলে একজন দেয় এক্স মাইনাস 1 টাকা, তাহলে একজন কত দিবে, এক্স ইন্টু এক্স মাইনাস 1 টাকা। এখন আমরা তাহলে বুঝতে পারছি প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স মাইনাস 1 সমান কত, 420। এটাই হচ্ছে বোঝার বিষয়। তো তাহলে এখন আমাদের কাজ কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 420, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 420 সমান সমান 0। এখন আমরা কিভাবে মেলাবো, আমরা মেলাতে পারি 21 এবং 20 দিয়ে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 21x প্লাস 20x মাইনাস 420 ইকুয়ালস টু 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 21 প্লাস 20 কমন নিলে এক্স মাইনাস 21 ইকুয়ালস টু 0। তাহলে বাকি পাচ্ছি আমরা এখান থেকে এক্স মাইনাস 21 এক্স প্লাস 20 ইকুয়ালস 0। তাহলে কি পাচ্ছি, হয় এক্স মাইনাস 21 ইকুয়ালস টু 0, সুতরাং এক্স ইকুয়ালস টু 21, অথবা এক্স প্লাস 20 ইকুয়ালস টু 0, সুতরাং এক্স ইকুয়ালস টু মাইনাস 20। এখানে আমরা একই কথা লিখব যে ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সুতরাং এক্স নট ইকুয়ালস টু মাইনাস 20, সুতরাং এক্স ইকুয়ালস টু 21। তাহলে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা পেয়ে গেলাম। সুতরাং ছাত্রছাত্রী সংখ্যা কতজন, 21 জন, এবং প্রত্যেকের চাঁদার পরিমাণ কত হবে, তার থেকে এক কম, 21 মাইনাস 1 টাকা বা 20 টাকা। তাহলে ছাত্রছাত্রী সংখ্যা পেয়ে গেলাম আমরা কতজন, 21 জন, এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল, 20 টাকা করে চাঁদা দিল। বলা হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, ধরে নেব একজন আগের মতোই, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি দেয়। তত পয়সা মানে কি, যতজন পড়ে তত। তাহলে একজন পড়লে এক্সের সমান দিয়েও তার থেকে আরও 30 পয়সা বেশি দেয়। এটি হচ্ছে আমাদের বোঝার বিষয়। এত টাকা চাঁদা দেওয়া মোট 70 টাকা উঠলেও এখানে বলছে ছাত্রছাত্রী সংখ্যা বের করতে, অর্থাৎ এক্সের মান বের করলেই হয়ে যাবে। তো তাহলে আমরা কি লিখবো, আমরা লিখব মনে করি বা ধরি ছাত্রছাত্রীর সংখ্যা কত, এক্স জন। তাহলে সুতরাং প্রত্যেকের চাঁদার পরিমাণ কত হবে, তত পয়সার চেয়ে, তত মানে কি যতজন ছাত্রছাত্রী রয়েছে, তাহলে তত, এত চেয়েও কত, 30 পয়সা বেশি, এত কি পয়সা।
যেহেতু পয়সা হিসাব বলেছে। তাহলে প্রশ্ন মতে কি হবে, একজন দেয় এত, তাহলে একজন দিবে কত, এক্স ইন্টু এক্স প্লাস 30। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 30 সমান সমান আমরা কি 70 টাকা লিখতে পারবো না, কারণ কি এগুলো পয়সায় রয়েছে। তাহলে 70কেও আমরা টাকাকে পয়সায় নিয়ে গেলে 100 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে বা আমাদের কাজ এখন সহজ। তাহলে এক্স স্কোয়ার প্লাস 30x সমান সমান কত, 7000, বা এক্স স্কোয়ার মাইনাস প্লাস 30x মাইনাস 7000 সমান সমান 0। তাহলে এখন আমরা মিডল টার্ম করবো। আমরা কীভাবে করতে পারি, বা এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 70x মাইনাস 7000 ইকুয়ালস 0, বা আমরা এখন x কমন নিলে কী পাবো, x প্লাস 100 মাইনাস 70 কমন নিলেও পাবো x প্লাস 100 ইকুয়ালস 0। তাহলে আমরা কি লিখতে পারবো, x প্লাস 100 x মাইনাস 70 ইকুয়ালস 0। তাহলে এখন কি লিখতে পারবো, হয় x প্লাস 100 ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস টু মাইনাস 100, অথবা x মাইনাস 70 ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস টু 70। তাহলে আমরা ঠিক আগের মতোই লিখবো যে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, সুতরাং x নট ইকুয়ালস টু মাইনাস 100, সুতরাং x ইকুয়ালস টু 70। সুতরাং আমরা কি পেয়ে গেলাম, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 70 জন। প্রশ্নে বলা হচ্ছে, নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের দুইজনের বয়সের যোগফল 63 হলে প্রত্যেকের বর্তমান বয়স কত। এখানে শুনতে এবং দেখতে একটু জটিল মনে হলেও আমরা আস্তে আস্তে যখন সমাধানে যাব তখন অতটা জটিল মনে হবে না। একটু বোঝার চেষ্টা করি। নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, অর্থাৎ শুভর এখন বর্তমান বয়স একটা রয়েছে, নাবিলের বয়স যখন তত ছিল, তার মানে বোঝা যাচ্ছে নাবিলের এখন বর্তমান বয়স তার থেকে বেশি। অবশ্যই তাহলে আমরা বুঝতে পারছি নাবিলের বয়স শুভ থেকে বেশি, অর্থাৎ নাবিল বয়সে শুভ থেকে বড়। তাহলে আমাদের প্রথম যে ধারণাটা সেটা ক্লিয়ার হয়ে গেল। এখন বলা হচ্ছে তখন শুভ যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ, তার মানে অবশ্যই বেশি হয়ে গেছে, তার মানে নাবিল এখানে বয়সে বড়, এতটুকু আমরা ক্লিয়ার। বলা হচ্ছে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের দুইজনের বয়সের যোগফল হবে 63। আমরা আস্তে আস্তে করে সমাধানে যাই। তাহলে আমরা প্রথমেই ধরে নিতে পারি কি, নাবিল এবং শুভর মধ্যে বয়সের একটি পার্থক্য রয়েছে। তাই আমরা প্রথমে ধরে নিতে পারি, ধরি নাবিল ও শুভর বয়সের পার্থক্য ধরে নিচ্ছি আমরা y বছর। এখন আমরা শুভর বর্তমান বয়স নিয়ে একটু কাজ করি। যেহেতু বলা হচ্ছে শুভর বর্তমান বয়সের সমান ছিল নাবিলের বয়স, তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। তাহলে আমরা শুভর বয়সের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করব। তাহলে শুভর বয়স আমরা ধরে নিই, শুভর বয়স ধরে নিচ্ছি আমরা 1 বছর। তাহলে নাবিলের বয়স কি হবে, নাবিলের বর্তমান বয়স অবশ্যই কি, তাদের যেহেতু বয়সের একটি পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা যখন আমরা শুভর বয়সের সাথে যোগ করে দিব তখনই নাবিলের বয়স পাবো। যেহেতু আমরা বলেছি নাবিল বয়সে বড়, ধরে নিচ্ছি আমি আপনার থেকে 5 বছরের বড়। তাহলে আপনার বয়স যদি 5 হয়, আমার বয়স কত হবে, 5 + 5 অর্থাৎ 10। তাহলে কিভাবে পেলাম, আপনার বয়সের সাথে পার্থক্যটা যোগ করে দিয়ে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি, সুতরাং নাবিলের বয়স কত হবে, আমরা যখন শুভর বয়সের সাথে পার্থক্য যোগ করে দিব। এখন আমাদেরকে দুটি শর্ত দিয়েছে, তাহলে প্রথম শর্ত মতে আমরা কি পাই, তাহলে বলা হচ্ছে কি নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। নাবিলের বর্তমান বয়স কত, নাবিলের বর্তমান বয়স হচ্ছে x + y। তাহলে x + y = কত, বলা হচ্ছে কি নাবিলের বর্তমান বয়স হচ্ছে, নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, তখন শুভর যে বয়স ছিল তার দ্বিগুণ। তখন শুভর বয়স কত ছিল, তাহলে অবশ্যই এখানে শুভর বর্তমান বয়স যদি x হয়, তখন শুভর বয়স কত ছিল, x - y। কারণ কি, কারণ হচ্ছে তখন যে বয়সের পার্থক্যটা রয়েছে, শুভর বয়স নিশ্চয়ই তখন আরও কী ছিল, -y কম ছিল। তাহলে আমরা বুঝতে পারছি নাবিলের বর্তমান বয়স হচ্ছে
নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, তখন শুভর যে বয়স ছিল, তখন শুভর বয়স ছিল এক্স মাইনাস ওয়াই, তার কি দ্বিগুণ। আবারও বলছি, নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, শুভর বর্তমান বয়স এক্সের সমান ছিল, তখন শুভর যে বয়স ছিল, তখন শুভর বয়স তাহলে ছিল এক্স মাইনাস ওয়াই, কারণ শুভর বয়স তখন আরও ওয়াই কম ছিল, কারণ তাদের দুজনের পার্থক্য হচ্ছে ওয়াই বছর। বলা হচ্ছে নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। নাবিলের বর্তমান বয়স তার কার এক্স মাইনাস ওয়াই এর দ্বিগুণ। এতটুকু পর্যন্ত বুঝলে আমাদের একটি বড় অংশ বোঝা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2x মাইনাস 2y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3y ইকুয়ালস টু এক্স। তাহলে সুতরাং y ইকুয়ালস টু এক্স বাই 3। এখন আমাদের কাজ কি, আরেকটি শর্ত বলেছে, শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, শুভর বয়স যখন নাবিলের বয়সের সমান হবে, তখন নাবিলের বর্তমান বয়স কত, এক্স প্লাস ওয়াই। অর্থাৎ যখন এক্স প্লাস ওয়াই হবে, তখন কি বলেছে, তাদের দুইজনের বয়সের যোগফল 63 হবে। তখন নাবিলের বয়স কত হবে, নাবিলের বয়স তো বর্তমান হচ্ছে যে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কি থাকবে না, তাহলে যেহেতু পার্থক্য ওয়াই রয়েছে, নাবিলের বয়স আরও ওয়াই বছর বেড়ে যাবে তখন। তাহলে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, তখন নাবিলের বর্তমান বয়স হবে এক্স প্লাস ওয়াই, বর্তমান বয়সের সাথে আরও পার্থক্য যোগ, তখন তাদের দুজনের যোগফলের কত হবে, 63 বছর হবে। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় শর্ত মতে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু 63। এখন লিখতে পারি বা 2x প্লাস 3y ইকুয়ালস টু 63, বা এখন লিখতে পারি আমরা 2x প্লাস 3 ইন্টু ওয়াই এর মান বসিয়ে দিয়ে x বাই 3 ইকুয়ালস টু 63, বা আমরা এখন লিখতে পারি 2x, এখানে 3 চলে গেলে প্লাস x ইকুয়ালস 63, 3x ইকুয়ালস টু 63, সুতরাং x ইকুয়ালস টু 21। x কাকে ধরেছি আমরা, x ধরেছি শুভকে, তাহলে শুভর, সুতরাং শুভর বর্তমান বয়স 21 বছর এবং নাবিলের বর্তমান বয়স কত হবে, অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই। এখন ওয়াই আমরা কোত্থেকে পাবো, ওয়াই আমরা পাবো এখান থেকে। তাহলে ওয়াই ইকোয়াস টু, এখান থেকে ওয়াই বের করে রাখি, সুতরাং ওয়াই ইকোয়াস টু এক্স বাই, অর্থাৎ 21/3 অর্থাৎ 7। তাহলে এখানে আমরা বর্তমান বয়স কত পাবো, এক্স প্লাস ওয়াই অর্থাৎ 21 প্লাস 7 বা কত, 28 বছর। তাহলে আমরা দুইজনের বয়স পেয়ে গেলাম। এখানে আমরা বর্তমান লিখে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রশ্নে বলা হচ্ছে বাসে ওঠার লাইনে, একটি লাইনের মধ্যে তাহলে বলা হচ্ছে সোহাগের পেছনে, সোহাগ একজনের নাম, যার পেছনে যতজন দাঁড়িয়ে আছে, অর্থাৎ লাইনে সোহাগের পেছনে যতজন দাঁড়িয়ে আছে, সামনে তার থেকে দুইজন বেশি দাঁড়িয়ে আছে। তার পেছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে তার 3 গুণ যাত্রী। লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে, তো আমরা খুব সহজে এটি করতে পারবো। কিভাবে, আমরা ধরে নিই প্রথমে লাইনের পেছনে একজন দাঁড়িয়ে আছে, তাহলে আমরা লিখতে পারি ধরি লাইনের পেছনে দাঁড়িয়ে আছে একজন। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি তাহলে সুতরাং লাইনের সামনে কতজন দাঁড়িয়ে আছে, বলা হচ্ছে পেছনে যতজন দাঁড়িয়ে আছে সামনে তার থেকে দুইজন বেশি, তাহলে এক্স হচ্ছে পেছনে দাঁড়িয়ে আছে, তার থেকে আরও দুইজন বেশি দাঁড়িয়ে আছে, অর্থাৎ এক্স প্লাস 2 জন। এখন তাহলে সুতরাং মোট সোহাগ সহ যাত্রী কতজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে পেছনে একজন, সোহাগ নিজে একজন, প্লাস হচ্ছে আরও সামনে এক্স প্লাস 2 জন। তাহলে মোট কতজন দাঁড়িয়ে আছে আমরা পেয়ে গেলাম। তাহলে এক্সের মান তো আমরা জানি না, তাহলে এইটির সাথে আরেকটির আমাদের সম্পর্ক করতে হবে। কেমন, বলা হচ্ছে আবার যে তার পেছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে তার 3 গুণ যাত্রী, অর্থাৎ
তার পেছনে দাঁড়িয়ে আছে কতজন বলেছি আমরা? একজন। তাহলে সম্পূর্ণ লাইনে তার 3 গুণ যাত্রী, অর্থাৎ 3x জন। আবার শর্ত মতে মোট যাত্রী সংখ্যা 3x জন। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতেও লিখতে পারি, এখানে এই লাইনটি না লিখে সরাসরি শর্ত মতে লিখতে পারি যে তাহলে এখানেও এটি হচ্ছে মোট যাত্রী সংখ্যা, এখানে এটি হচ্ছে মোট যাত্রী সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি সরাসরি x + 1 + x + 2 = 3x। বা তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? 2x + 3 = 3x। বা আমরা লিখতে পারি 3x - 2x = 3। তাহলে সুতরাং x = 3। তাহলে x এর মান যেহেতু পেয়ে গেলাম, এখন এখানে মোট যাত্রী সংখ্যা এখানে দিয়েও আমরা বের করতে পারি, বা এই যে এখানে বসিয়েও বের করতে পারি। সুতরাং মোট যাত্রী দাঁড়িয়ে আছে, এখানে এটিকে চাইলে বা লিখে এখানে কতজন? 2x + 3 জনও লিখতে পারি। তাহলে যে কোনো একটিতে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে 3 × 3 জন সমান কত? 9 জন। বা এখানে যদি বসাতাম তাহলে কত হতো? 3 × 2 = 6 + 3 অর্থাৎ 9 জনই হতো। তাহলে সুতরাং মোট লাইনে 9 জন যাত্রী দাঁড়িয়ে আছে। আমরা সর্বশেষ সমস্যায় চলে আসলাম। আমরা সৃজনশীলগুলো এখানে করালাম না, সৃজনশীল নিয়ে আমরা আলাদা টিউটোরিয়াল বানাবো, কারণ সৃজনশীলও যদি এখানে করাতে চাই তাহলে আমাদের টিউটোরিয়াল দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। তো আমরা সর্বশেষ সমস্যায় কি বলা হচ্ছে দেখি। সবুজ 3:30টায় সময়, অর্থাৎ 3:30 বাসা থেকে ড্রয়িং ক্লাসে গেল। সে যখন স্কুল থেকে বাসায় ফিরছিল তখনও মিনিটের কাঁটা খাড়ার নিচের দিকে ছিল, কিন্তু 3:30-এর তুলনায় দুটি কাঁটার মধ্যবর্তী দূরত্ব 30 ডিগ্রি কম ছিল। এখানে বইয়ে 15 ডিগ্রি রয়েছে, কিন্তু আসলে 15 ডিগ্রি দিয়ে করলে আমাদের সমস্যাটির সমাধান হয় না। তো দেখি একটু এভাবে যদি 30 ডিগ্রি দিয়ে করি তাহলে এখানে কি হয়। সবুজ স্কুল থেকে বাসায় কখন ফিরেছিল সেটি আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা জানি এখানে ঘড়ির কাঁটায় এখানে 12টি ঘর আমরা যেভাবে চিন্তা করি সেভাবে ধরলে এখানে দেখতে পাই একটি ঘর থেকে একটি ঘরে এখানে টোটাল কত? এখানে আমরা জানি টোটাল হচ্ছে 360 ডিগ্রি। একটি বৃত্ত চিন্তা করলে আমরা জানি এটিকে 12 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে একটি ঘরে কত করে হয়? 360 ভাগ 12 অর্থাৎ কত? 30 ডিগ্রি করে। তো তাহলে আমরা জানি যে ঘন্টার একটি কাঁটা থেকে আরেকটি কাঁটার দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি। এখন 3:30 মানে কি? 3:30 মানে হচ্ছে এখানে মিনিটের কাঁটা অবশ্যই কোথায় থাকবে? 6। আর ঘন্টার কাঁটা কি 3-এ থাকবে? না। 30 যেহেতু 60-এর অর্ধেক, তার মানে 3 এবং 4-এর মাঝামাঝি থাকবে 3:30। এখন আমরা কিভাবে করব এটি একটু দেখি। আমরা লিখতে পারি এখানে একটি ঘড়িতে একটি ঘন্টা থেকে আরেকটি ঘন্টার মধ্যবর্তী কোণ কত? 360 ভাগ 12 ডিগ্রি অর্থাৎ কত? 30 ডিগ্রি। এখন 60 মিনিটে কি করে? ঘন্টার কাঁটা 30 ডিগ্রি অতিক্রম করে। তাহলে 30 মিনিটে কতটুকু করবে আমরা একটু দেখি। তাহলে এখানে আমরা লিখতে পারি 60 মিনিটে ঘন্টার কাঁটা 30 ডিগ্রি অতিক্রম করে। সুতরাং 30 মিনিটে ঘন্টার কাঁটা 15 ডিগ্রি অতিক্রম করে, অর্থাৎ অর্ধেক। সুতরাং 3:30টায় এখানে 4 থেকে 5, 5 থেকে 6, 4 থেকে 5-এ হচ্ছে কত? 1 ঘর অর্থাৎ 30 ডিগ্রি, 5 থেকে 6 আরও 1 ঘর অর্থাৎ আরও 30 ডিগ্রি, আর এখানে 3.5 থেকে 4-এ আরও 15 ডিগ্রি। 3:30টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? 15 + 30 + 30 ডিগ্রি। যেহেতু আমরা লিখতে পারি 3:30টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার
পার্থক্য কত? আড়াই ঘর। তাহলে আড়াই ঘরে কতটুকু যাবে? একটি ঘরে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আড়াইটি ঘরে হবে 75 ডিগ্রি। এভাবে আমরা লিখতে পারি। এখন বলা হচ্ছে এর পরবর্তীতে যে সে যখন বাসায় ফিরছিল তখনও মিনিটের কাঁটা খাড়া নিচের দিকে ছিল, অর্থাৎ এখানে ছিল, কিন্তু 3.5টার তুলনায় দুটি কাঁটার মধ্যবর্তী পার্থক্য 30 ডিগ্রি কম ছিল। অর্থাৎ সে যখন বাসায় ফিরছিল তখন দুটি কাঁটার পার্থক্য ছিল কত? 75 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান কত? 45 ডিগ্রি। তাহলে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে একটি ঘরে হয় কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি যদি একটি ঘরে হয় তাহলে 45 ডিগ্রি কয়টি ঘরে হবে? 1.5টি ঘরে। সুতরাং 45 ডিগ্রি হতে ঘর প্রয়োজন কত? তাহলে আমরা ঐকিক নিয়মে যদি করি তাহলে 30 ডিগ্রিতে এক ঘর, 1 ডিগ্রিতে 1/30, আর 45 ডিগ্রিতে তাহলে কত? 1 গুণ 45 ভাগ 30। 1 গুণ 45 ডিগ্রি ভাগ 30 ডিগ্রি এত টি, তাহলে সমান সমান কত হবে? 1.5টি। তাহলে 6 থেকে আমরা 1.5 ঘর যদি কোন দিকে যাই? এদিকে যাই, অ্যান্টি ক্লকওয়াইজ যাই, অর্থাৎ ডানের দিকে যাই, তাহলে আমরা বুঝতে পারবো তখন ঘন্টার কাঁটা কোথায় ছিল। সুতরাং 1.5 ঘর ডানে ঘন্টার কাঁটা ছিল 4 ও 5 এর মাঝখানে। তাহলে 4 এবং 5-এর মাঝখানে যদি থাকে, এখানে যদি চলে আসে 4 এবং 5-এর মাঝখানে, তাহলেই তখন দেখুন কত হবে? 30 আর 15 মিলে 45 হবে। তাহলে সুতরাং তখন ঘড়িতে কত বাজছিল? 4:30 বাজছিল। সুতরাং সে 4:30টায় ঘরে ফিরছিল। এগুলো আপনারা আপনাদের মতো করে বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে যেভাবে সুবিধা হয় সেভাবে লিখতে পারেন। তাহলে আশা করি এই অনুশীলনীটি আপনাদের বুঝে এসেছে। যদি না এসে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।